এখানে ইন্দ্র ভেরি নাইস, খুব ভালো লেগেছে আমার, আর খুব ভালো পারফরমেন্স হয়েছে। আমি বিনা নিমন্ত্রণেই চলে এলাম, কারণ আফটার অল তুমি আমার বিজনেস পার্টনার। আর মিতুলও কি এত রিকোয়েস্ট করলো আমাকে। আমিও বুঝলাম যে আমি যা করেছি ভুল করেছি, তাই না মিতুল? মেনে নিলাম তোমার চ্যালেঞ্জ আমি, কিন্তু এই চ্যালেঞ্জটা আমি জিতছি না হারছি সেটা দেখার জন্য হলেও তো তোমাকে এই শহরে থাকতে হবে, অফিসে আসতে হবে। আসবে তো? তারপর এটাও ভাবলাম যে বাবা দাদাজি তাদের সাথে আপনাদের কত পুরনো রিলেশন, সেই সব ভুলে গিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। জাস্ট সো ব্যাড অফ মি। আর আমি ঠিক করেছি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের সাথে যা যা আমাদের ডিলস ছিল সেই সব কিছু কন্টিনিউ করব। আর এই বাড়িতে থেকেই এই বাড়ির একজন বলে মনে করব নিজেকে। এই বাড়িতে থাকবে? কলি, আমি শিওর অনুরাধা কোনো প্ল্যান করছে, তো কি প্ল্যান করছে কে জানে। হ্যাঁ টানমি, আসলে আমি ভাবলাম যে ইন্দ্র তো অনেকবারই আমাকে বলেছে মন খারাপ হলে এই বাড়িতে চলে আসতো, তাই ভাবলাম এত সময় নষ্ট না করে আমি একা একদম থাকতে পারি না এটা ভেবে এখানে চলে এলাম। দেখেছো তো অর্কদা, ঠিক সুযোগ পেয়ে এখানে চলে এসেছে। এসব কি হচ্ছে বলো তোমার? জানি না, এই মেয়েটিকে আমার একেবারে পছন্দ হয় না। এই সুযোগ অনুরাধাকে হাত করে মিতুলকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। অনুরাধা, চলো চলো চলো। দাঁড়াও সিমি। দেখেছেন তো অর্ধেক কথা বলে কিরকম থেমে গেলেন? কি বলছিলেন সেটা তো বলুন। অদ্ভুত তো, চুপ করে রইলেন যে। কি বলছিলেন? আপনি সবসময় কি বলেন? আমি নাকি ঠিকঠাক উত্তর দিই না, অর্ধেক কথা বলে রয়ে যাই, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলি। এখন আপনি কি করছেন? দেখুন, আপনি অনুরাধার অ্যাসিস্ট্যান্ট হবেন না, বুঝতে পেরেছেন? অন্য কেউ হবে, আপনি নন। মিটিং আছে, বেরোচ্ছি। আজ কথাটা মুখে আস্তে আস্তে আটকে গেল তো। একটা জিনিস আমি খুব ভালো করে বুঝে গেছি, অনুরাধা দিদির চ্যালেঞ্জের কাছে কিছুতেই আমি মাথা নত করব না, কারণ আমি বুঝতে পেরেছি আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দেন ইন্দ্রবাবু, আমি জানি। শুধু যে করেই হোক আপনার মুখ থেকে সেই কথাটা বের করতে হবে। আর অনুরাধা দিদি তো, তোমাকে আমি কি করি সেটা গোটা দুনিয়া দেখতে। কখন আসবে মিথুল? এসো এসো মিথুল। আমাকে বলবে কি কম হয়েছে, মানে লিকার না দুধ না চিনি, সেটা তো আমাকে বলতে হবে। এটা মিনিমাম চা করতে পারো না তো? তো মনে হয় তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো? এই কথাটা বলে তো তুমি আমার মাথা বিগড়ে দিলে অনুরাধা দিদি। ও না, অনুরাধা ম্যাডাম।
আর তো আমি লাইনে আসবো না, কিছুতেই না। এবার অনুরাধা আত্মের কোপ্তা বানিয়ে তবেই মিতুলের শান্তি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এত কিছু পড়ে আছে দেখতে পাচ্ছ না? পরিষ্কার করো, ওই কেবিনটাকে পরিষ্কার করে রাখো প্লিজ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বলছি অলরেডি 6খানা কাপ তো পরলোকে গমন করেছে, বাদ বাকি কাপগুলো যাতে পঞ্চত্ব প্রাপ্তি না হয় সেই জন্যই আর কি। এই যা বলে ক্লিয়ারলি বলো না, তো কি সব বলছো? সেটাই তো বলছি, কি মানে তুমি যদি আমাকে দেখিয়ে দিতে যে তুমি কি ধরনের চা খেতে পছন্দ করো, তাহলে আমার একটু সুবিধা হতো। সেটা আমি ওকে ফর দ্য ভেরি ফার্স্ট এন্ড দ্য লাস্ট টাইম, ঠিক আছে? জি আগে। আগে আমায় কাকাবাবুকে দিন। ওদের আগে।
দেখছি বেশ ব্যাট তুলেই চালাচ্ছে। এই মজা দেখার জন্যই তো তোমাকে ডাকলাম, জাস্ট থাকো আর মজা দাও। দেখছিস তো অনুরাধা ম্যাডাম কেমন সবার সামনে মিতুল দিদিকে অপমান করছে। সত্যি এই জন্য ম্যাডামকে আমার একদম ভালো লাগে না। অনু, তুই ওকে বারবার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বলছিস কেন? হোয়াট ইজ দিস? ইন্দ্র সুশোভন বাবু কি ভাববেন বলতো? হোয়াট ইজ দিস ননসেন্স? किच्छु भाबेन ना बाबा, क्योंकि वही उसका पोजीशन है, असिस्टेंट। আমার অ্যাসিস্ট্যান্ট আর ওর জন্য আমি কি বলবো বা ও আমার জন্য কি কি কাজ করবে সেটা শুধুমাত্র আমি ডিসাইড করব। ম্যাডাম আপনার ফাইল। ওকে, থ্যাংক ইউ। একটা মিনিট, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? তুমি যাও, তুমি দেখে বুঝতে পারছো না এখানে সবাই হাই প্রোফাইল পিপলরা বসে আছে? গো। কেসটা কি হলো বলো তো? ও এরকম করছে কেন? মিতুল, ঠিক করে বলুন আপনি কি করেছেন? কিছু না, একটু দুষ্টুমি। খেতে দা ধ। আমি মিউজিক প্লে করবো, আমি। किया हमने किया क्या बुरा किया। আমার বরের প্রতি খুব প্রেম পেয়েছিল তো, এবার দেখ কি হয়। মজা শুরু হলো বলে। ঘেটেদা ঘর তো ভালোই কাজ করেছে দেখছি। ম্যাডাম এখনো ঘুমোচ্ছেন না, এবার খলনায়িকাকে ডাকতেই হবে। ম্যাডাম, ও ম্যাডাম, আরে ও ম্যাডাম, আমি। কি হয়েছে মিতুল? না না, এখনো কিছু হয়নি, এবার হবে। আসুন, কাকাবাবু ডাকছেন।
আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নিচে গেলে এমনিতেই ফ্রেশ হয়ে যাবেন ম্যাডাম, আসুন না, আসুন। আমাকে বেঁচে ফেলার জন্য তুমি কারসাজিটা করেছো, তাই তো? কারসাজি আপনি করার চেষ্টা করেছিলেন, শুধুমাত্র আমাকে অপদস্থ করার জন্য আপনি ইচ্ছে করে পা মুচকে যাওয়ার নাটকটা করলেন। তারপর আপনার পায়ের জুতোটা অবধি আমাকে ইচ্ছে করে জোর করে খোলানো করিয়েছেন। বেশ করেছি। তাই তো, আমিও তো সেটাই আপনাকে বলছি। আপনি যা করেছেন সেটা যদি আপনি বেশ করেছেন, তাহলে আমিও বেশ করেছি। শুনুন, আপনি যা যা করেছেন না, তার কাছে এগুলো কিছুই না, নগণ্য। আমি তো শুধু প্রাচীন একটা প্রবাদ আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম, দেখ কেমন লাগে। বাবা, আমি শিওর অনুরাধা মিতুলকে বিরক্ত করছে, এর জন্য না আমি চাইনি ওইখানে থাকুক। কিন্তু এখন মনে হচ্ছে যা হচ্ছে না ভালোই হচ্ছে, তাতে আমাদের বিজনেস রিলেশনও ঠিক রইলো, আর অনুরাধা বাড়িতে থাকলো না। ঠিকই বলেছিস। ইন্দ্র, এক কাজ কর, তুই ওনাদেরকে একটু এগিয়ে দিয়ে যা। হ্যাঁ বাবা, ঠিক বলেছি, আমি এগিয়ে দিয়ে আসছি, চলুন। না বাবা, আমি যাব না। অনুরাধা, তোমার বাবার কথা শোনো। আঙ্কেল, আমি আমার বাবার সব কথা শুনি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাব না। কলি দিদির বিয়ে হয়ে যাচ্ছে বলে কাঁদছো? মিতুল, তুমি এই কথাটা কিন্তু কাউকে বলবে না, আমার কথা দাও। তুমি কাউকে বলবে না যে তুমি আমার চোখের জল দেখেছো। প্লিজ মিতুল, প্লিজ। আমাকে তো সত্যিটা বলো অর্কদা, তুমি কলি দিদিকে ভালোবাসো না গো? কি বলছো নাকি তুমি মিতুল? চুপ করো, বলে যেন দেয়ালের কান আছে। এতদিন ধরে এই বাড়ির দেওয়ালগুলো যখন কিচ্ছু টের পাইনি, তখন আজও পাবে না। কিন্তু আমার চোখকে তুমি এড়াতে পারবে না অর্কদা। তোমার বোন সব সত্যি টের পায়, বলো না অর্কদা? ভালোবাসো কলি দিদিকে? ভালোবাসি, খুব ভালোবাসি। জানো মিতুল, আমি কলিকে ঠিক কতটা ভালোবাসি সেটা তো আমি নিজেও জানি না। আমি আগেই আন্দাজ করেছিলাম। তুমি আমাকে এতদিন কেন কথাটা বলনি অর্কদা? কি করে বলতাম মিতুল, কি করে বলতাম বলো? একতরফা ভালোবাসার কথা যে কাউকে বলতে নেই। হ্যাঁ, আমি কলিকে ভালোবাসি, কিন্তু কলি তো আমাকে ভালোবাসে না। তাহলে আজ বললে যে? আজকে বললাম কারণ আমার এই বোনটা আমার চোখে যে জল দেখে ফেলেছে। আর জানো, যে চোখের জল থেকে ফেলে
তাকে মিথ্যে বলতে নেই। অনুরাধা প্লিজ একটু বোঝার চেষ্টা কর। দেখ তুই কাউকে কিছু বলিস না। তুই যদি এরকম করিস তাহলে আমাদের বিয়েটা ভেঙে যেতে পারে। কলিকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। তুই ভুল লোককে রিকোয়েস্ট করছিস রে। যে তোকে হাড়ে হাড়ে চেনে তাকে তুই রিকোয়েস্ট করছিস। তুই সব বলতে পারতি আমাকে যদি আমি তোকে না চিনতাম। দেখ তুই আমার থেকে 10 লাখ টাকা নিয়েছিস, স্যান্ডির থেকে 5, ডনের থেকে 8, আর তারপর এতগুলো টাকা নিয়ে তুই করলি কি? তুই এতগুলো টাকা নিয়ে লাইফটাকে এনজয় করেছিস। তুই পাবে গেছিস, ক্লাবিং করেছিস, তারপর বড়লোকের মতন চলেছিস, হোটেলে থেকেছিস, দামি দামি গাড়ি চড়েছিস, সব টাকা উড়িয়ে দিয়েছিস। আর যখন টাকাগুলো ফেরত দেওয়ার সময় হলো তখন তুই পালিয়ে গেছিস। অ্যামেজিং। আর এখন তুই কলির মতন একটা ভালো মেয়েকে পেয়েছিস বলে তুই ভাবছিস তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে তারপরে ওকেও এক্সপ্লয়েট করবি, ওকেও মারবি ধরবি। না রে, আমি ভাবছি কলিকে আমি বাঁচিয়ে নি, সবাইকে সবটা বলে দিই সত্যি। অনুরাধা প্লিজ এরকম করিস না। দেখ কাউকে তোর কোনো সত্যি কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। কলির সাথে একবার আমাকে বিয়েটা হয়ে যেতে, ও তো অনেকগুলো গয়না পাবে না, অনেক টাকার গয়না। সেগুলো বেচে না হয় আমি তোকে তোর টাকা ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দিবি? হ্যাঁ। কত টাকা? 10? 4 বছরের ইন্টারেস্ট, সেটা কে দেবে? তার চেয়ে বরং একটা কনভিনিয়েন্ট অপশন দিই তোকে। আমি যেটা বলছি সেটা কর। পারবি? পারবো, সত্যিটা লুকিয়ে রাখতে পারবো আমি। কিন্তু তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার একটু ভালো লাগছে না অর্কদা। তুমি আর কলি দিদি যদি একসঙ্গে থাকতে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কিন্তু সেটা তো হওয়ার নয়। ছেলে আমার মতোই ব্রিলিয়ান্ট ছিল দাদা। ইংরেজিটা আমি ওকে শিখিয়েছি। আমার ওই ইংরেজির উপর দখলটা ছিল খুব ভালো আর কি। প্রথম 3-এর বাইরে কোনোদিনও যায়নি। গোল্ড মেডেল, গোল্ড মেডেল গুনে তো শেষই করা যাবে না। আর ওই গোল্ড মেডেলের গোল দিয়ে তোমার কত গয়না। মিতুল কি বলছে গো ওরা? গোল্ড মেডেলের গোল দিয়ে নাকি গয়না? তাই আবার হয় নাকি? হয় না বলেই তো জানি। আমি যখন কথা বলছি তুমি কেন আমার মাঝখান থেকে কথা বলছো? যা বলছিলাম আর কি, আমার ছেলের লেখাপড়ার পিছনে আমাকে একেবারেই টাকা খরচা করতে হয়নি। ওই স্কলারশিপ পেয়ে পেয়ে আমার ছেলে পড়াটা একেবারে চালিয়ে গিয়েছে। আঙ্কেল ওটা স্কলারশিপ। আপনাকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে এরকম হাসি ঠাট্টা লেগেই থাকে সবসময়। তাছাড়া বাবা এই যে ইংরেজি নিয়ে হাসি মজা করার একটা বদ অভ্যেস আছে। বাবাকে কতবার বলেছি আমি, বাবা প্লিজ স্বভাবটা চেঞ্জ করো। আসলে ইংরেজিতে খুব ভালো তো, তারই নমুনা। স্কলারশিপ, বিকাম স্কলারশিপ। আমার মনে হচ্ছে জল মেশাচ্ছে। হ্যাঁ, তাহলে তো সব ঠিকই হয়ে গেল। তাই শুভ কাজে আমরা আর দেরি করতে চাই না। আমরা বাড়ি থেকে 5 দিন দেখেই এসেছি। এই 7 দিন পরে একটা বেশ ভালো দিন আছে, তো সেই দিন দেখে আমাদের এগুলোই হলো। কি বলেন আপনারা? এত তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি সবকিছু কি করে? না মানে আপনাদের দিকটা আমি বুঝতে পারছি। কেন বলুন তো, মানে এই অনির্বাণকে বিদেশে গিয়ে কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো সেরে আসতে হবে। তাই বিয়েটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, ও তাহলে কাজটা করে আবার এখানে ফিরে আসতে পারবে। সেই জন্য একটু তাড়াতাড়ি করতে বলছি। এদের তো দেখছি বড্ড তারা।
আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক, সেটাই ঠিক রইল। তা সব তাহলে ঠিক হয়ে গেল, আমরা উঠি আজকের মতো। হ্যাঁ চল। এ বাবা, সে কি, আমি তো আপনাদের জন্য রান্না বান্না করেছি দুপুরে খাবেন বলে। না না, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, আর নয়, আর এখন তো খাওয়া দাওয়া চলতেই থাকবে। আজ আসি। অনির্বাণ একদম ঠিক বলেছে, এই ব্যবসা তো দাদুর। পিসুমণি দাদুর মেয়ে হিসেবে। কি রে আর কোথায় যাচ্ছিস? কোথায়? আমি আসছি একটু বাইরে থেকে ঘুরে আসছি। এই শোন, এখন যাচ্ছিস যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আয়, সামনে কিন্তু অনেক কাজ, বুঝলি? আমি এলাম, তুই এই সময় বেরিয়ে যাচ্ছিস? আসছি। পিসুমণি শোনো, যেটা বলছিলাম, পিসুমণি যে পার্সেন্টটা আছে সেটা তো কলির নামে যাবে, তো সেটা যদি আমরা এখন কলির নামে ট্রান্সফার করে দিই কেমন হয়? একেবারেই তাই। দেখ, মায়ের গয়না তো মেয়ে পায়, তাই আমাদের বিজনেসে সুমির যে শেয়ারটা আছে সেটা কলিকে দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। একদম। যাক, মামুরা তাহলে অনিতাকে ভুল বোঝেনি, আর টেনশনের কিছু নেই। ভোলে বাবা, আমার কেন বারবার মনে হচ্ছে অনুরাধা দিদি অনির্বাণ দাদার সম্পর্কে এমন কিছু জানে যেটা আমাদের গোপন করে যাচ্ছে। আমি বরং এক কাজ করি, শোন, আমি বাবার সঙ্গে কথা বলি। ওই যে সুমির পার্টটা আছে সেটা কলিকে ট্রান্সফার করতে হবে, তার লিগাল প্রসিডিংস আছে, সেগুলো আমি দেখে নিচ্ছি, তোদের চিন্তা করতে হবে না। তোরা কিন্তু একদম এনে টেনশন করিস না। হ্যাঁ, কি ব্যাপার? কিসের পার্ট বাবা? তুমি কিসের পার্ট বোঝানোর কথা বলছিলে? এই তো রণ, মামনি তুমিও আছো। বলছি তোমরা ছিলে না, আমরা কলির বিয়ে নিয়ে কথা বলছিলাম। আসলে অনির্বাণ বাইরে সেটেলড, তো কলি বিদেশে থাকতে চায় না, তাই ওরা ঠিক করেছে এখানে থেকেই প্র্যাকটিস শুরু করবে। দে নিড সাম টাইম অ্যান্ড স্পেস। তো আমরা ভাবছি যে পোর্শনটা পিসিমুনির মানে পার্সেন্টেজটা আছে সেটা কলির বিয়ের সময় আমরা ওকে গিফট হিসেবে দিয়ে দেবো। ইম্পসিবল, এটা আমি কিছুতেই হতে দেব না। কে নিল এই ডিসিশনটা? হ্যাঁ রনু, এই ডিসিশনটা নেওয়ার আগে কারোর একবারও মনে হলো না যে আমার সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা প্রয়োজন? আরে বাবা, আমি তো এই বাড়ির ছেলে, এই বিজনেসে তো আমারও সে আছে। এই রনু, ডোন্ট ক্রস ইওর লিমিট। হ্যাঁ, তোর বড্ড বার বেড়েছে না? কোথায় কি কথা বলতে হয় সেই জ্ঞানটা তোর নেই। বিজনেসে ভাগ আছে, বিজনেসে সে আছে। তুই কি ভাবিস নিজেকে? কি ভাবিস? মারবটের একটা চলো না। পিসুমশাই, পিসুমণি, তোমরা তো আমাকে নিজের মেয়ের মতো মানো না। আমি সেই হিসেবেই শুধু বলছি, দয়া করে তোমরা আমাকে ভুল বুঝো না। আমার দিদিটাকে এরকম জলে ফেলে দিও না গো। মানে মিতুল, আপনার আপত্তির কারণটা বলবেন প্লিজ? বলছি, কুলি দিদি, আমার কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। একজন ছেলে যে বিদেশে ডাক্তারি পড়েছে, তোমার সঙ্গে তার আলাপ হয়, পরিচয় হয়, তোমরা দুজন একে অপরকে চেনো, ভালোবাসো। সেই ভালোবাসাটা বিয়ের মাধ্যমে পরিণতি পেতে চলেছে। তাহলে তো এটা ধরে নেওয়াই যায় যে সেই ছেলেটা অনেকদিন আগে থেকেই ভাবতো যে তোমাকে বিয়ে করবে। তাহলে তার কি জমানো কিছুই নেই? কেন জমাবে না মিতুল? ও আমার সিকিউরিটির কথা ভেবে। মিতুল কি বলছে একবার শুনে দেখ না। কি শুনবো শুভ, কি শুনবো? একটা মানুষ বিদেশে প্রতিষ্ঠিত ডক্টর, সেই মানুষটা ওখানে সবকিছু ছেড়ে এখানে নতুন করে আবার শুরু করতে চাইছে। আমার মা বাবাকে জাস্ট একটা প্রস্তাব দিয়ে। কেমন প্রস্তাব করলি দিদি?
বিদেশে প্রতিষ্ঠিত একজন ডাক্তার, তার তো নিশ্চয়ই কিছু তো জমানো ছিল। বিয়ের আগেই তাকে শর্ত দিতে হলো। বাবা মাকে বলল কি না, আমার কদিন দাঁড়াতে সময় লাগবে, জমানো সেরকম টাকাও নেই, তাই ততদিন মেয়ের খরচ চালানোর জন্য আপনাদের ব্যবসার একটা অংশ আপনাদের মেয়ের নামে লিখে দিন। এ কেমন কথা বলে দিদি? কেন মিতুল, এটাতে আবার তোমার কি অসুবিধা হলো? অনিতাদার তো কোমরে জোরই নেই গলি দিদি। বুকের জোর থাকলে বলতো হ্যাঁ আমার জমানো টাকা নেই, আমার এখানে দাঁড়াতে সময় লাগবে, তো কি হয়েছে, সেই কটা দিন আপনাদের মেয়েকে আমি ডাল ভাত খাওয়াবো। ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা তো ছিল নিশ্চয়ই। মিতুল, তুমি বুঝতে পারছো না না যেটা ওদের ফ্যামিলির ব্যাপার? তুমি এর মধ্যে কোনো কথা বলো না, এটা আমাদের পরিবারের ব্যাপার। তুমি কি বলছিলে অনুরাধাদি? কি হলো বলে বাবা, আমি তো এটা চাইনি বলো। সবাই আমাকে ভুল বুঝলো, শুধু কোলে দিদির ভালোর জন্য বলতে চেয়েছিলাম বলে বাবা। আমি কি করবো এবার? আমি এটা চাইনি বলে বাবা, এটা চাইনি আমি। মিতুল, মিতুল, আমি এটা চাইনি ইন্দ্রবাবু, আমি সত্যি বলছি, আমি চাইনি, আমি শুধু কোলে দিদির ভালোর জন্য বলেছিলাম। বুঝতে পেরেছি, আপনি যখন চাননি তাহলে এর মধ্যে জড়িয়ে পড়লেন কেন বলুন? আচ্ছা আপনিও কি মনে করেন আমি লোভী? আমি চাই না কোলে দিদি বাড়ির সম্পত্তি পাক, সেই জন্য আমি এই কথাগুলো বলেছি বলুন? আপনিও কি এটাই মনে করেন? না, আমি মনে করি না। হ্যালো অনির্বাণ, তুই তো তুমি এবার আপনাকে বলুন কি হয়েছে? কলিকে ভাগ দিতে আপনার আপত্তি কেন বলুন? আপনি সত্যি আমায় বিশ্বাস করেন? মিতুল, হ্যাঁ আমি আপনাকে বিশ্বাস করি বলছি তো বারবার। দেখুন মিতুল, আপনি আমার জন্য যা যা করেছেন তারপর আমি আপনাকে অবিশ্বাস করতে পারি না, বুঝতে পেরেছেন? এবার বলুন কি হয়েছে? ওই দেখুন কাঁদছেন কেন? আমার বোনটাকে সৎপথ দেখাতে হবে তো। কলি তো আপনার দিদি হয়, তাহলে ওর জন্য লড়াইটা করতে হবে না? শক্ত হন, আপনি মিতুল পাল, আমি আপনার পাশে আছি। চটপট বলুন তো কি হয়েছে? ওই অনির্বাণ দাদা মানুষটাকে আমার একদম ভালো মানুষ মনে হয় না, ও ভালো মানুষ নয়। বুঝলাম, সেটা কেন বলছেন? যে মানুষ তার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে পারে সে মানুষ। এক মিনিট, কি বলে? অনির্বাণ কলির গায়ে হাত তুলেছে? আপনি সেটা নিজের চোখে দেখেছেন? মিতুল, আপনি এতদিন আমাকে বলেননি কেন? দেখুন আপনি আবার চেঁচামেচি করবেন না, সবাই নয়তো ভাববে আমি আপনাকে বলতে বাধ্য করেছি। শিউনি, তুমি আগে জলটা খেয়ে নাও, আমি লুচি ভেজে দিচ্ছি, খেয়ে নাও, তারপরে এই কেনাকাটা নিয়ে কথা হবে। কলি দিদি তুমিও বসে দাও, বুঝলে? না রে মিতুল, এসবের কোনো দরকার নেই।
পিসিমণি কেন দরকার নেই? এই ব্যাপারটা কাল থেকে চলছে। কালকের পর মিতুল তোমাদের সবার চোখে এতটাই পর হয়ে গেল যে কলির বিয়ের আলোচনাতেও তোমরা ওকে রাখছো না। শুভ দাদা থাক না। না কেন থাকবে? কেন থাকবে? আমি শুধু মাঝে মাঝে ভাবি যে মানুষ এতটা স্বার্থপর কিভাবে হতে পারে। শুভ, সব ব্যাপারে কথা না বলাই ভালো। মিতুল যা করেছে, আমি চাই না আমার নাতি হয়ে তুমি ওর এই কাজটাকে সাপোর্ট করো। দাদু দাদু আপনি বুঝলাম। তার মানে ওকে তোমরা আর কোনো কিছুতে রাখতে চাইছো না তো? ঠিক আছে, সেটা স্পষ্টভাবে বলে দাও যে মিতুল আজ থেকে বাড়ির কোনো জিনিসে তুমি জড়াবে না। সেটাই তো, এত ইগনোর করার কি আছে আমি বুঝতে পারছি না কথাটা। ঠিক বলেছিস শুভ। মিতুল, আমি চাই না তুমি আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকো। আমার এসব আর ভালো লাগছে না গো। কলি দিদি, এই বিয়েটা নিয়ে মিতুলের কেন এত সমস্যা হচ্ছে কে জানে। ভালোই তো হবে বিয়েটা হয়ে গেল। কি বলছিস কলি? এটা মিতুলকে তুই এরকম ভাবে বদলে যেতে পারলি? পারলাম শুভ, বদলাতে পারলাম। নিজের লোক ভেবে যার সব বিপদে ঝাঁপিয়ে পড়েছে, তার প্রতিদান হিসাবে সে যখন পিঠে ছুরি মারে না, তখন একটা মানুষ এভাবেই বদলে যায়। মিতুল, তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু তুমি আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থেকো না। মা, আমি তোমাকে এর আগেও বলেছি যে মিতুল আমার বিয়ের কোনো অনুষ্ঠানে যেন না থাকে। তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। কলি দিদি, তুমি উত্তেজিত হও না। তুমি আমাকে ভুল বুঝছো কলি দিদি, কিন্তু সেই ভুলটা ভাঙার উপায়ও নেই আমার কাছে। তুমি চাইছো না তো আমি তোমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকি? বেশ, তুমি একদম চিন্তা করো না, আমি এসবের মধ্যে একদম থাকবো না। হ্যাঁ, আমি এক্ষুনি সরে যাচ্ছি। তাও তাও তুমি চলে যেও না, আমি সরে যাচ্ছি এক্ষুনি। অসাধারণ! মানুষের সবকিছু মুহূর্তের মধ্যে ভুল হয়ে গেল। হ্যাঁ, তোমাদের দেখেও না আমি অবাক হয়ে যাই। এই জন্য তোমাদের সঙ্গে আমার মেলে না, জানো তো। যা খুশি কর। আচ্ছা বাবা, এভাবে চুপ করে থেকে কিন্তু কোনো লাভ হবে না। কলি, তোর প্ল্যানটা কি বলতো? আর পিসিমণি, তুমি কিন্তু আমাকে বলো প্ল্যানটা, আমি কিন্তু লিস্টটা করব। আসতে পারি? ও ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না না, আসুন আসুন আসুন। কলি আয়। তোমরা এগুলো দেখো, আমি যাই। বসুন বসুন। মা, এদিকে এসো। কি এনেছেন দাদা, দেখান। কলি দিদি, তোমার বিয়েটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই গো। আমার আপত্তি অনির্বাণ দাদাকে নিয়ে। কিন্তু তোমরা সবাই এইভাবে আমাকে ভুল বুঝছো, আমাকে পর করে দিচ্ছ।
একবারের জন্য আমাকে কেউ বুঝলে না। এই অর্ক, তুই কোথাও যাবি না কিন্তু। কলি এদিকটায় রাখতো। এই অনির্বাণ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো না, আমি এক্ষুনি আসছি। বসো। আসছি। ও হিরো, রুমালটা তোলো। চারটার সামনে মাথা নত করবে না অর্কদা। যার তার মানে এই বাড়ির হবু জামাই আমি। হবু হয়ে যাননি তো? কে বলতে পারে খেলা কখন ঘুরে যাবে? আপনার ভূমিকা অন্য কেউ পালন করবে। রিয়েলি থ্রেট করছো আমাকে? এক্ষুনি যাবো, কলিকে সব বলবো। ওয়েট, সবার সামনে আমাকে খারাপ করতে চাইছেন তো? কোনো লাভ হবে না। আমি এমনিতেই সবার চোখে খারাপই হয়ে আছি। একটা কথা না মনে রাখবেন, মিতুল যখন পাকে নামে একা নামে না, সবাইকে নামিয়ে ছাড়ে। সাবধানে থাকবেন। একবার গায়ে পাক লাগলে কিন্তু এত সহজে ওঠে না। ও আর একটা কথা, নিজের জিনিস নিজে তুলতে শিখুন। রুমালটা তুলে নেবেন। অর্কদা, তুমি এসো। কলির গায়ে পড়া ছেলেটার সামনে আমায় ছোট করলে তো মিতুল, আমিও দেখব তুমি কত দূর কি করতে পারো। মিতুল, কি হয়েছে? একে তো মিথ্যে কথা বলে কলি দিদিকে ফাঁসিয়ে বিয়ে করতে চাইছে, তারপর অর্ক তাকে কোন সাহসে ছোট করছে? অর্ককে ছোট করছে মানে? দেখুন, আপনাকে এখন সবটা বলতে পারবো না, আস্তে আস্তে বলবো। আগে ওই অনির্বাণ দাদাকে আমার মজা দেখাতে হবে। আচ্ছা ইন্দ্রবাবু, সম্পত্তির ভাগ যে কলি দিদি পাবে সেই কাগজপত্রগুলো তৈরি করতে কতদিন লাগবে? কেন বলুন তো? আপনি না সব তৈরি করে রাখুন, মানে বাড়ির প্রত্যেকের সামনে বাবা দাদুর সই করিয়ে রাখুন। অনির্বাণ দাদাকে বুঝিয়ে দিন যে কলি দিদিকে সম্পত্তির ভাগ দিতে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি এখন কোনো সই করবেন না। আচ্ছা বেশ, আপনি যখন বলছেন আমি সেটাই করব। দেখুন, আমি জানি আপনি যদি কিছু করেন আমার পরিবারের ভালোর জন্যই করেন। অনির্বাণ দাদার মুখোশ আমি খুব শিগগিরই টেনে খুলে বের করব, বাড়ির প্রত্যেকের সামনে। আগে কাল অনির্বাণ দাদার পাড়ায় গিয়ে খোঁজ খবরটা করি, তারপর অনির্বাণ দাদাকেও আমি বোঝাবো
মিতুল কি করে প্রথমে দেখে, তারপর দেখায়, আর তারপর শেখায়। আমি পুজো দিতে যাওয়ার নাম করে বেরোবো, আপনি অফিসে যাওয়ার নাম করে, ঠিক আছে? ইন্দ্র অফিসে যাচ্ছ তো? চল আমিও যাবো তোমার সাথে। ব্যাস ঠিক সময় ব্যাগরা দিতে চলে এসেছে। এবার কি হবে? সর্বনাশ। ঠাকুর, তুমি সব সময় এইভাবেই আমার পাশে থেকো। তুমি দেখো অনির্বাণ দাদার মুখোশ যেন আমি টেনে খুলে দিতে পারি। তারপর তোমাকে আমি বড় বড় কমলা ভোগ খাওয়াবো, কথা দিলাম। তুমি এখানে? পুজো দেওয়া হয়ে গেছে মিতু? রক্ষে করো ঠাকুর। হ্যাঁ, পুজো দেওয়া তো হয়ে গেছে। কেন বলো তো? তাহলে বাড়ি ফিরবে তো? হ্যাঁ, সে তো ফিরবোই, ফিরতে তো হবেই। আচ্ছা, একটা কাজ করি, একটা ক্যাব বুক করে দিই তোমার জন্য, বুঝেছো? তোমার বাড়ি ফিরতে সুবিধা হবে। এইভাবে তো কোনোভাবে অনির্বাণ দাদার পাড়ায় পৌঁছতে পারবো না। এদিকে ইন্দ্রবাবু ওখানে দাঁড়িয়ে থাকবেন। কি করব এখন? একটা পথ দেখাও তুমি ঠাকুর, একটা পথ দেখাও। এত দূর এসে ফিরে যাব? মিতুল, তোমাদের বাড়ির অ্যাড্রেসটা কি জানো? ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। অনুরাধা দিদি, আমি তোমাকে বলি, শোনো, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি না এখান থেকে একটা অটো নিলেই বাড়ি চলে যেতে পারবো। অটো? হ্যাঁ, এখান থেকে তুমি অটো পাবে না মিতুল। তাহলে আমি রিক্সা পেয়ে যাবো, রিক্সা নিয়ে চলে যাবো। হ্যাঁ, রিক্সাও তুমি এখান থেকে পাবে না, আমি বরং ক্যাব বুক করে দিই। কিচ্ছু করতে হবে না, হয়ে গেছে। দেখো, আর 5 মিনিটে চলেও আসবে। কি করব, কি করব আমি এখন? তবে কি পৌঁছতে পারবো না অনির্বাণ দাদার বাড়িতে? মিতুল, আর 4 মিনিট। গ্রেট, আর 3 মিনিট আসছে। এক মিনিট, হ্যাঁ আসছে। হ্যালো বাবা, বাবু একটা দরকারে আপনার কাছে চলে এলাম। ব্যাস, এই ডাক্তারবাবুর কাছেই আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তারবাবু, ওই যে ওই ঠক ডাক্তারটা, আরে ওই যে অনির্বাণ, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, তো এনারা পাত্রের খোঁজ খবর নিতে এসেছিলেন, তাই আপনার কাছে নিয়ে এলাম। বসুন। থ্যাংক ইউ। বিয়ে দিচ্ছেন কার সাথে? বাড়ির কারুর সাথে? পুরো পরিবার নিয়ে পথে বসে যাবেন। ও মহাজালি ছেলে। একটু ঠিক করে বলবেন, মানে আমরা না ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকে ওর নামে এরকম বলছে। ও তো বিদেশে গিয়ে পড়েছিল। দূর, বিদেশে গিয়ে পড়েছিল, যত সব বাজে কথা। ওর টাকা ছিল বিদেশে গিয়ে পড়ার, একটা পরিবারকে পথে বসিয়ে বিদেশে গিয়েছিল ফুর্তি করতে। ওই পরিবারের অভিশাপে অনির্বাণ কোনোদিন ভালো থাকবে না, কোনোদিন সুখে থাকবে না। একটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছে মানে? আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি এসব ব্যাপারে নিজেকে জড়াতে চাই না।
আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার আপনারা যান, গিয়ে নিজেরা খোঁজ খবর নিন। দেখুন প্লিজ, আমাদের প্লিজ সবটা বলুন, আমাদের জানাটা খুব দরকার। ওর সম্পর্কে কথা বলা মানে নিজের সময় নষ্ট করা। দেখুন, আমাকে মাফ করবেন, আমি ওর সম্পর্কে আর কিছু বলতে চাই না। আমি আপনার কাছে হাত জোড় করছি, ধরে নিন আমাদের বাড়ির মেয়ে আপনার বোন। আপনার বোন যদি এরকম বিপদের মুখে পড়তো, আপনি কি মুখ ফিরে নিতে পারতেন? দয়া করে আমাদের এটুকু সাহায্য করুন না। আমরা বুঝতে পারছি আপনাদের প্রত্যেকের ওর ওপর প্রচুর রাগ। চলুন না তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে ওকে শাস্তি দিই, শাস্তির ব্যবস্থা করি। আপনি যদি দয়া করে বলেন ওই পরিবারের সম্বন্ধে কিছু, তাহলে আমাদের খুব উপকার হয় দাদা। অনির্বাণ আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করেছি। ও আমার মতো সাধারণ স্টুডেন্টই ছিল। আমি হোমিওপ্যাথিতে সুযোগ পেলাম, ও MBBS-এ পেল। কিন্তু হায়ার স্টাডিজের জন্য টাকা জোগাড় করবে বলে মানুষকে এইভাবে ঠকাবে? একটা পরিবারকে পুরো শেষ করে দিল, পুরো রুইন করে দিল ফ্যামিলিটাকে। এখন তারা কোথায় আছেন? আপনাদের সাথে গাড়ি আছে? হ্যাঁ আছে। চন্দননগর যেতে হবে, পারবেন? পারবো। তাহলে নিজের চোখে সমস্ত কিছু দেখে আসতে পারবেন। যে করেই হোক কলি দিদিকে ওই বদমাইশটার হাত থেকে বাঁচাতেই হবে। দেখুন, এ হলো এই বাড়ির একমাত্র মেয়ে অহনা। ওনার বিয়ে দেবেন বলে ওনার বাবা যা ছিল সমস্ত কিছু বেচে, বাড়ি সম্পত্তি সব বন্ধক রেখে হবু জামাইকে বিদেশে পাঠিয়েছিল। কেন জানেন? কারণ হবু জামাইয়ের শখ ছিল সে বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করতে চায়, আরো বড় ডাক্তার হতে চায় সে। সেই ডাক্তার পাত্র আর কেউ নয়, আপনাদের ওই অনির্বাণ সেনগুপ্ত। কলি, তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? এতদিনে তুমি আমি এটা ছিলে অনিদা? কলি, জানো তো আমার খুব ভয় করে। আমি জীবনে প্রথম যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকি তাহলে সেটা হলে তুমি। আর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে তাহলে আমি আর বাঁচবো না কলি, বাঁচবো না। অনিদা, আমি যেন কখনো তোমার মুখে এসব কথা না শুনি। আমি জানি তো তুমি আমায় খুব ভালোবাসো, আর সব সময় ভালোবাসার কথা কি মুখে বলতে হয়? জানো তো অনিদা, আমি খুব লাকি যে আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। কি বলছেন এইসব? যা বলেছি ঠিক বলেছি। এই মেয়েটিও অনির্বাণ সম্পর্কে এমনটাই ভাবতো, মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল ওকে। আচ্ছা, এটাই কি ওর দোষ ছিল? বিদেশে যাবার কিছুদিনের মধ্যেই অনির্বাণের বাবা মা বেপাত্তা হয়ে গেল, আর তাদের ছেলে আচমকাই বলে বসলো সে নাকি আর অহনাকে বিয়ে করতে পারবে না। অহনা নাকি বিদেশে থাকার যোগ্যই নয়। ওদের স্টেটাস এখন আলাদা, এমনকি ইচ্ছাকৃতভাবে যোগাযোগটাও বন্ধ করে দেয়। অহনা সুইসাইড অ্যাটেম্প্ট করে। তারপরে কোনো মতে বেঁচে গেলেও এইভাবে মৃতের মতো পড়ে থাকে বিছানার এক কোণে। সব সময় সঙ্গী বলতে খালি এই হুইল চেয়ার। এই এত বড় আঘাতটা কাকু মেনে নিতে না পেরে চলে গেলেন, মানে অহনার বাবা মারা গেলেন। একটা পরিবারকে পুরো শেষ করে দিল অনির্বাণ। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে এখন কি চলছে, কিন্তু দেখুন, অনেক দেখা হয়ে গেছে, অনেক সহ্য করা হয়ে গেছে। আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না। এই বিয়ে আমি আটকাবো। ওই অনির্বাণকে ছেড়ে কথা বলবো না। ও কি ভেবেছে মানুষের ক্ষতি করে তাদের পথে বসিয়ে দিও পারবে যাবে?
ওকে আমি ছেড়ে কথা বলবো না। ওকে আমি বুঝিয়ে দেবো লাহিড়ি বাড়ির মেয়ের সাথে নোংরামো করতে গেলে এবার কি হয়। ইন্দ্রবাবু, আপনি নিজেই তো আমাকে বলেন মাথা ঠান্ডা করে থাকতে, রাগ না করতে। মিতুল, সেই ব্যাপারটা আলাদা আর এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আপনি বোঝার চেষ্টা করুন। এত কিছু দেখার পর আমি কিছু বলবো না, মাথা গরম করবো না? আপনি কি বলেন ওই অনির্বাণকে আমি উচিত শিক্ষা দেবো না? দেবো তো, কিন্তু শুধুমাত্র উচিত শিক্ষা দিলে কলি দিদির মন থেকে অনির্বাণ দাদাকে মুছে ফেলা যাবে না ইন্দ্রবাবু। আমাদের কলি দিদির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে অনির্বাণ দাদা ঠিক কতটা খারাপ। ধৈর্য ধরুন, মাথা গরম করলে চলবে না, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এখন। তুমি এখানে? ধরো অনুরাধা, আরে ধরো। দেখো, তোমার এটা খুব দরকার হবে। ও আই মিন তোমাদের। বসো না অনুরাধা, প্লিজ হ্যাভ আ সিট। এ নাও। আর অনির্বাণের জন্য রাখা আছে কিন্তু। মানে এটাই অনুরাধা যে আমি যে তোমাদের ডিলটার ব্যাপারে জেনে গিয়েছি সেটা জানলে একটু হলেও তো তুমি অবাক হবে, তাই না? কিসের ডিল? কি কথা বলছো বলো তো তুমি? আমি বুঝতে পারছি না। অনুরাধা প্লিজ, দেখো এনাফ অফ ইউর গেমস। অনেক লুকোচুরি হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে আমি সেদিনকার তোমার কোনো কথা শুনতে পাইনি, তাই তো? আমি সবকিছু শুনেছি অনুরাধা। কলি সম্পত্তির ভাগ পাবে, আর কলির পাওয়া মানে অনির্বাণের পাওয়া। কিন্তু তারপর অনির্বাণ তোমাকে সেই ভাগটা বিক্রি করে দেবে, আর কিছু টাকাও পাবে। রনো, তুমি কি কোনোভাবে আমাকে ব্ল্যাকমেল করছো? অনুরাধা প্লিজ ছাড়ো না এসব কথা। দেখো, আমি তোমাকে ডিরেক্টলি একটা কথা বলছি। তুমি সম্পত্তির যে শেয়ারটা পাবে তার ভাগ যদি অনুরাধা আপতে প্লাস অনুচিত লাহিড়ী হয়ে যায়, আই মিন সম্পত্তিটা যদি আমাদের দুজনের নামেই হয়, তাহলে আমি তোমাকে আর অনির্বাণকে খুব খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিতে পারবো। মিতুল কলির বিয়ে এগিয়ে এসেছে, আর বিয়েটা কালকেই হবে। পুলিশ? কলি, কলি আমার সাথে এসো। মিতুল, তুমি তো শুনলি যে কলির সাথে আমার কালকেই বিয়ে। মিতুল, আমি কলির কাছে শুনেছি যে তোমরা খুব ভালো বন্ধু, কিন্তু কোনো একটা ব্যাপারে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে, সেখানে তুমি থাকবে না তা কখনো হয় নাকি? আমি বলি কি, তুমি কলির সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংটা প্লিজ মিটিয়ে দাও। এ তো ঠান্ডা মাথার খুনি, এত হেসে কথা বলছে, বিয়ের দিনটাও এগিয়ে নিয়েছে। তার মানে কি ইন্দ্রবাবুর সন্দেহটাই ঠিক? যে কোনোভাবে ও আন্দাজ করতে পেরেছে আমরা অহনা দিদির বাড়িতে গেছিলাম। কি ভাবছো মিতুল? বিয়েটা এগিয়ে দিলাম কেন? শোন, আজকে না তুই বড় ফাঁসছিলি। হ্যাঁ, আর আমার লোক যদি টাইমে না পৌঁছাতো, তোকে না বাঁচাতো, আর অহনাকে না সরাতো, তাহলে তুই আর অহনা আজকে সবার সামনে। কি বলছিস রে? অহনা অব্দি পৌঁছে গেছে? মিতুল তো ভারী সাংঘাতিক মেয়ে। কেন তুই সাংঘাতিক নোস? তুই এটা বলতে চাইছিস? তুই যে এত জায়গায় ঘুটি ছেড়ে রেখেছিস সেটা তো আমি জানতাম না রে। তোর জন্য জানিস আমার শেয়ারটা ছাড়, বাদ দে।
বলছি মিতুলের হাতে কিন্তু আর কোনো প্রমাণ নেই, হ্যাঁ, তোর अगेंस्टे। ইয়েস, সো যদি কেউ কিছু জিজ্ঞেস করে তখন তুই কমপ্লিটলি ডিনাই করে যাবি। তুই বলবি মিতুল মিথ্যে কথা বলছে, তাহলেই হয়ে যাবে। আর এটাই সুযোগ, এই সুযোগে তুই কলির সাথে বিয়ের ডেটটা একটু আগে নিয়ে চলে as soon as possible কলিকে বিয়ে কর। ও হলো এই বাড়ির একমাত্র মেয়ে অহনা। ওনার বিয়ে দেবেন বলে ওনার বাবা যা ছিল সমস্ত কিছু বেচে বাড়ি সম্পত্তি সব বন্ধক রেখে প্রভু জামাইকে বিদেশে পাঠিয়েছিল। সেই ডাক্তার পাত্র আর কেউ নয়, আপনাদের ওই অনির্বাণ সেনগুপ্ত। একটা পরিবারকে পুরো শেষ করে দিল অনির্বাণ। এই শয়তানটার হাত থেকে এবার কলি দিদিকে কি করে বাঁচাবো বলে বাবা? আমি যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। কালই কলি দিদির বিয়ে, কি করে বাঁচাবো আমি কলি দিদিকে? যাক, এখন ভালোই ভালোই বিয়েটা মিটে গেলে একটু শান্তি পাই, তারপর তুমি আমি একেবারে ছাড়া হাত পা। তা যা বলেছ। বড্ড তাড়াহুড়ো হয়ে গেল না? অনিদা, আমি তো চেয়েছিলাম এই তাড়াহুড়োটা অনেকদিন আগে থেকেই শুরু হোক। ভালোই হয়েছে, কলি অনির্বাণের সঙ্গেই ভালো থাকবে। আমার দূরে চলে যাওয়াই কলির জন্য মঙ্গল। কলি, বিজনেসের পার্টের পেপার ওয়ার্কটা কতদূর রেডি হয়েছে বলো তো? অনিদা, তোমার কি এই কথাটা ছাড়া আর কোনো কথা নেই? আমি ভেবেছিলাম তুমি আমার কথা ভেবে আমার সাথে আলাদা করে কথা বলতে চেয়েছো, সেটা ভেবে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি, আমাকে একটা কথা বলো তো, আমাদের দুজনের মধ্যে কি ব্যবসার কথা ছাড়া আর কোনো কথা নেই? কথা আছে কলি, অনেক কথা আছে, কিন্তু তোমার পরিবার এই বিজনেসের পার্টের ব্যাপারটা নিয়ে কোনো তো উচ্চবাচ্যই করছে না। দেখো, কথা দিয়ে তোমার পরিবার কথা রাখবে না তা তো। অনিদা, অফিসার, আপনি যে আমাদের গাড়ির হদিশ এত তাড়াতাড়ি বার করে দেবেন আমি ভাবতেই পারিনি। দেখুন, মিতুল ম্যাডাম যখন ব্যাপারটার সঙ্গে জড়িয়ে আছেন তখন তো নিশ্চয়ই এটার একটা আলাদা ইম্পর্টেন্স আছে, তাই না? তাই একটু সোর্স অ্যাপ্লাই করলাম। যাই হোক, গাড়িটা লাস্ট ট্রেস করা গেছে ওই পালসিটের কাছে, তাও বেশিক্ষণ আগে নয়, এই ঘন্টাখানেক আগের খবর। আমার হিসাব বলছে আপনারা যদি এখনই বেরিয়ে পড়েন তাহলে অবশ্যই গাড়িটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন ম্যাডাম, যে কোনো প্রয়োজন হলে আমি জাস্ট ফোন কল অ্যাওয়ে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসি তাহলে। পালশিটটা কত দূর ইন্দ্রবাবু? 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। সর্বনাশ, এই কম সময়ের মধ্যে গাড়িটা খুঁজে বের করে অহনা দিদির হদিশ পাবো তো আমরা? বিয়েটা আটকাতে পারবো তো? মিতুল, এখন সময় নষ্ট করার মতো সময় নেই আমাদের, চলো। এটা তুমি কি বললে? আমার ফ্যামিলির লোকজন তোমার কথা রাখছে না? তারা তো যথেষ্ট চেষ্টা করছে বলো। আর আজকে বললেই যে কালকে কাজটা হয়ে যাবে তেমনটা নয়। তুমি এরকম রিঅ্যাক্টিভ কেন করছো? এই রে, আমি মনে হয় একটু তাড়াহুড়ো করে ফেলেছি। কলি তো আমায় ভুল বুঝবে। কলি, কলি প্লিজ মাথা গরম করো না, এসো এখানে বসো বসো। কলি দেখো, যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে আমি না আমার মাথা ঠিক রাখতে পারছি না। তোমাকে কি করে ভালো রাখবো, তুমি কি করে ভালো থাকবে, আমার সেই চিন্তাই জাস্ট মাথাটা। আমি যেটা বলেছি সেটা আসলে ভুল ব্যাখ্যা হয়েছে, প্লিজ কলি। কলি,
কলি প্লিজ, সরি বললাম তো। ঠিক আছে, ওঠো। হাউ ডেয়ার ইউ! তুমি এখানে কি করছো? না মানে কলির জন্য শরবত পাঠালো। কলির জন্য শরবত? মাই ফুড! অনিদা, এটা তুমি কি করলে? কলি, আমি প্রথম দিন থেকে লক্ষ্য করছি এই ছেলেটা আমরা যেখানেই থাকি আশেপাশে ঘুরঘুর করছে। কেন? ও নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে। কি চাও তুমি? কি চাও বলো? আমি আর কলি বিয়ে করে সুখে শান্তিতে থাকবো, সেটা তুমি চাও না, তাই তো? তোমাকে আমি লাস্ট আলটিমেটাম দিচ্ছি। অনিদা, অনিদা প্লিজ একটু শান্ত হও আর একটু চুপ কর। কলি, তুমি ওর সামনে আমাকে চুপ করে থাকতে বলো না প্লিজ। কলি, আমি বহুবার ফলো করছি, এই ছেলেটা আমাদেরকে ফলো করছে। ও নিশ্চয়ই তোমার প্রতি কোনো ইন্টারেস্ট আছে। তুমি কি ভাবছো কলি তোমাকে বিয়ে করবে? অনিদা, এগুলো তুমি কি কথা বলছো? এই কথাগুলো বলবার দরকার আছে বলেই বলছি কলি। তুমি অন্ধ হতে পারো, বাট আই এম নট ব্লাইন্ড। নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো তুমি? তোমাকে আমি লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি, আমার বা কলির সামনে তোমাকে যেন আর কখনো দেখতে না পাই। গেট আউট। আমি অনেক কিছুই বলতে পারতাম কলি, কিন্তু তোমার মুখ চেয়ে আমি সবটা সহ্য করলাম আজকে। অনির্বাণ, তোমার যত ইচ্ছে রাগ তুমি আমায় দেখাও, কিন্তু ভুল করেও কলিকে দেখাতে যেও না। তাহলে 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 আমার স্ট্যাটাস এক্স্যাক্টলি কি সেদিন তোমাকে আমি বুঝিয়ে দেবো। রিয়েলি? 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 কি করছো কি তোমরা এগুলো? কলি, কুল ডাউন। এই ইডিয়েটটা আমাকে থ্রেট করছে, দেখে নেব। কি হলো? ফোনটা রেখে দিল কেন? আমায় না পেয়ে যদি ইন্দ্রবাবু আবার ফোন করেন, ফোন বাজলেই তো লোকটা শুনে ফেলবে। না না, ফোনটা এক্ষুনি সাইলেন্ট করে দিই। চল। ইন্দ্রবাবু পৌঁছানোর আগেই তো লোকটা বেরিয়ে যাবে, কি করি এখন? নিশ্চয়ই মিতুর কোনো বিপদ হয়েছে, আমি একটা ফোন করি। মিতুর ফোনটা তুললো না, নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। না না, মিতুকে খুঁজে বার করতেই হবে। চল। আমি নিশ্চিত এই লোকটা এখন ওই অহনা দিদিদের কাছেই যাচ্ছে, তাই ওদের কাছে পৌঁছতে গেলে ওই লোকটার পিছু নিতে হবে। পিসিমণি দেখো তো ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। পিসিমণি, আমার অনেক কাজ পড়ে আছে, মণ্ডপের দিকে আমি গেলাম। ওদিকটা দেখ একবার, যা দেখি। বলছি আমারও হয়ে গেছে, আমি তাহলে আসি। হ্যাঁ তুমি যাও, বাইরে যাও। মা, বলছি দাদা ভাই এসেছে গো? না রে, ও তো এখনো আসেনি। আচ্ছা, ওর একটু খোঁজ নাও না।
ওহো, নিশ্চয় অন্য কোনো কাজে বেরিয়েছে, আসলে তো দেখতেই পেতিস। দাদা ভাই আমার বিয়ের দিনে কোথায় গেল বলো তো? এত চিন্তা করিস না কলি, ঠিক এসে যাবে দাদা ভাই তো। আচ্ছা মা, এই সব কিছু মিতুলের প্ল্যান নয় তো? এসব তুই কি বলছিস কলি? হ্যাঁ মা, আমি যা বলছি না একদম ঠিক বলছি। আমার মনে হয় কি বলতো, মিতুল না দাদাভাইকে কনভিন্সড করে দিয়েছে এই বিয়েতে না থাকার জন্য। আর যদি তুই এত ব্যস্ত হোস না, ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখ, তুই যেভাবে বলে এসেছিস আমি তো সেইভাবে কাজগুলো করছি, যাতে একটু সময় লাগছে। সময় লাগছে, সময় লাগছে, কাজটা হবে তো ফাইনালি? তো মনে হয় কাজটা হবে? কাজটা হবে না রে পিকা, আমি চলে যাই। অনুরাধা, মাথা গরম করিস না, তুই শোন। আচ্ছা ঠিক আছে, তুই তো শেয়ার চাস তো, এক্ষুনি চাস তো? আমি এক্ষুনি কলির কাছে যাচ্ছি, গিয়ে বিজনেসের পার্টে পেপার ওয়ার্ক গুলো আমার হাতে এক্ষুনি চাইছে। হবে তাহলে? যা, সেটাই তো চাইছি এতক্ষণ ধরে, যা। ফাইন। অনিতা? কি অনিতা? অনিতা ও গড, কথাটা সবার সামনে বলে ফেললাম। শিট। কথাটা যখন বলেই ফেলেছি তখন পিছু হটলে চলবে না, এটা নিয়েই এদেরকে প্রেসারাইজ করতে হবে। পিসিমণি, ও পিসিমণি চলো, ঠাকুরমশাই বলছেন যে লগ্ন বয়ে যাচ্ছে। অনির্বাণদা, অনির্বাণদা চলো, ছাদনা তলে যাওয়ার সময় এসে গেছে। এই কি হলো, সব দাঁড়িয়ে কেন? চলো সব, অনির্বাণ চলো। না 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 মানে? বিয়ের আগে ব্যবসার কাগজপত্র আমার হাতে চাই। তুমি এভাবে কথা বলছো কেন অনির্বাণ? সুশোভনরা দেখছে বিষয়টা, প্রসেস হয়ে গেলেই কাগজটা তোমার হাতে চলে আসবে। অনির্বাণ, ঠাকুরমশাই বলছেন লগ্ন বয়ে যাচ্ছে, আর তুমি ঠিক এই সময় কাগজটা চাইছো। হ্যাঁ চাইছি। অনিতা, উনি আমার দাদু, আর এই ঘরে যতজন আছে তারা সবাই আমাদের গুরুজন, তাই গলাটা নামিয়ে বলো। আচ্ছা বেশ, তাই হবে। দেখুন, আমি যা কিছু করতে চাইছি, যা কিছু বলছি, সব আমার জন্য নয়, কিন্তু আপনাদেরই বাড়ির মেয়ে কলির জন্যে। ওর ভালো চাই আমি। তাছাড়া দেখুন, আমি বলতে চাইছি যে বিয়ের আগে যদি কাগজপত্র আমি হাতে পেয়ে যাই তাহলে আমি সবকিছু আরো ভালো করে অ্যারেঞ্জ করতে পারতাম, এইটুকু বলা জাস্ট। তার মানে মিতুলের প্রত্যেকটা সন্দেহই ঠিক। কলির নাম দিয়ে চালিয়ে আসলে সম্পত্তিটা এই অনির্বাণই ভোগ করবে। অনির্বাণ, বিয়ের সমস্ত দায়িত্ব আমরা এই বাড়ি থেকে নিয়েছি। তুমি না হয় কিছুটা নিলে, কাগজ হাতে না পেলে তুমি কিছু অ্যারেঞ্জ করতে পারবে না। তোমার যে এইরকম হাড়ির হাল সে তো আগে বুঝিনি বাবা। না বলু না, 2-1 মিনিট ওয়েট করলে লগ্ন বয়ে যাবে না। আর অনির্বাণ দেখুক,
এই লাহিড়ী পরিবারের লোকজন কথা দিয়ে কথা রাখতে জানে। আমরা কথার খেলাপ করি না অনির্বাণ। তুমি তুমি আমায় কথা দিয়েছ আমাদের মেয়েটাকে ভালো রাখবে। তুমি যদি কথার খেলাপ করো অনির্বাণ, তখন কিন্তু কলির মামু বুঝে নেবে। বাবা কাগজটা এই না অনির্বাণ, আমাদের বিজনেসে কলির শেয়ারের কাগজ। আমি আর বাবা সই করে দিয়েছি, ইন্দ্র সইটা বাকি আছে, ইন্দ্র এলেই ও করে দেবে, কারণ ওর সইটা তো দরকার। তারপর কলি এই বিজনেসে ওর শেয়ার পেয়ে যাবে। তোমাকে ভাবতে হবে না অনির্বাণ। ভাবতে হবে না বললেই তো আর হবে না। এরকম একটা হাফ ডান ইনকমপ্লিট কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলছেন ভাবতে হবে না। ওয়াও, এক্ষুনি কি বলছিলেন আপনারা? কথার দাম টাম আছে নাকি আপনাদের? এই আপনাদের কথার দাম? না না, আপনাদের সবার সাথে আমার কথা কি হয়েছিল মনে আছে তো? বিয়ের আগে কমপ্লিট সই করা কাগজপত্র আমার হাতে দিতে হবে, আমার হাতে দিতে হবে বিয়ের আগে। তা তো হলোই না, একটা ইনকমপ্লিট পেপার আমার হাতে ধরিয়ে দিয়েছেন আর বলছেন ভাবতেই হবে না। ওয়াও, আচ্ছা এরপরেও আমি কলিকে কি করে বিশ্বাস করি বলুন তো? আসলে ওর একটা না প্রবলেম আছে জানেন, মানে রেগে গেলে পরে ও একেবারে ঠান্ডা হতেই জানে না। মানে ছোট থেকেই একটা ব্যাপারে মানে যাকে ও ভালোবাসে তাকে নিয়েই সারাক্ষণ চিন্তা ভাবনা করে। এই এই যেমন কলি, এখন শুধু কলিকে নিয়েই চিন্তা করছে সারাক্ষণ। কিসে ও ভালো থাকবে, ও কি কি জিনিস ভালোবাসে, এই সব চিন্তা করে যাচ্ছে ও। মানে আমার ছেলেটা খুব পজিটিভ, তাই অর্ককে দেখে ও মাথাটা গরম করে ফেলেছে। তুমি ওকে ভুল বুঝো না মা, আমি আপনাদেরকেও অনুরোধ করছি, প্লিজ ওকে ভুল বুঝবেন না। আমি ওর হয়ে নিঃশর্ত ক্ষমা চাইছি আপনাদের কাছে। চলো মা, বিয়েতে বসতে হবে তো, আপনারা চলুন, আপনারা আসুন সবাই, আর ছাদনাতলায় নিয়ে আসুন মেয়েকে। চল 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 চল। জানো তো অনিতা, আমি খুব লাকি যে আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি। দেখো, আমাকে যদি তোমার প্রপার দায়িত্ব নিতে হয় তাহলে বিয়ের আগে আমার কমপ্লিট পেপার চাই। এরকম একটা হাফ ডান ইনকমপ্লিট পেপার নিয়ে আমার লাভ নেই। কি হলো মা, মালাটা পরিয়ে দাও। কি হলো কলি, এত সময় নিচ্ছ কেন? মালাটা পরাও। হ্যাঁ কলি দিদি, মালাটা পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ পরাও। কলি, কি নাটক শুরু করলে বলো তো? স্পষ্ট করে বলো, মালা বদল করবে কি করবে না? করো বলছি। কলি, না না, মাথাটা এগো। এই তো আবার